আবার স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। ৬,৯৫,০০০ কোটি টাকার রাজস্ব আয়ের উচ্চবিলাসী লক্ষ্য সামনে রেখে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট দিতে কাল বসছে জাতীয় সংসদের অধিবেশন। গেল বাজেটের চেয়ে এবারের আকার প্রায় ১.৫ লাখ কোটি টাকা বাড়তি, যার আকার হতে পারে প্রায় ৯,৩০,০০০ কোটি টাকা। আসছে বাজেট ব্যবসায়ী ও জনবান্ধব বলে অর্থমন্ত্রী আশ্বস্ত করলেও অর্থনীতিবিদদের মতে বাজেটের ঢাউস আকার বাস্তবায়নে বাড়বে করের বোঝা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। জনপ্রত্যাশা পূরণে নির্বাচনী ইশতেহার সামনে থাকলেও আসছে বাজেটের আকার বাড়ছে। আশঙ্কা অতিরিক্ত কর ও মূল্যস্ফীতির। প্রায় ৯ লাখ কোটি টাকার বাজেট সামনে রেখে শুরু হচ্ছে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। চলতি অর্থবছরের তুলনায় বাজেটের আকার বাড়ছে প্রায় ১,৪০,০০০ কোটি টাকা। বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্য ৬,৯৫,০০০ কোটি টাকা। চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য ছিল ৫,৬৪,০০০ কোটি টাকা, যা সংশোধন করে ৫,৮৮,০০০ কোটি টাকা করা হয়েছে। দেশের ৫৫তম জাতীয় বাজেট জনবান্ধব হবে বলে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী। বাংলাদেশের প্রতিটি মানুষকে মাথায় রেখে বাজেট দেওয়ার চেষ্টা করেছি আমরা, কারণ বাজেটের এই অর্থনীতির সকলের অংশগ্রহণ আমরা যাতে নিশ্চিত করতে পারি এবং অর্থনীতির সুফল যাতে প্রত্যেকটি নাগরিকের কাছে যায়, সেগুলো মাথায় রেখে বাজেট করার চেষ্টা করেছি আমরা। অতীতে ফলানো ফাঁপানো প্রবৃদ্ধির হিসেবের পুনরাবৃত্তি হলে জনগণের প্রত্যাশা অধরা থেকে যাবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। বাজেটের আকারটা অনেক বড়, তো এই এত বড় বাজেট আসলে বাস্তবায়ন করতে গেলে দেখা যাবে যে এই করের উপরে কর ধার্য করা হচ্ছে, মানে যারা কর দিচ্ছেন তাদের আরও বেশি করে কর দিতে হবে। যে সমস্ত সাধারণ ভোগ্যপণ্য সেগুলোর উপরে কর বসবে, তখন যেটা হবে যে এমনিতে উচ্চ মূল্যস্ফীতি, এই বিদ্যুতের দামের কারণে আরও মূল্যস্ফীতি বেড়ে যাবে। এখন অতিরিক্ত কর হলে দেখা যাবে যে আসলে মূল্যস্ফীতি আরও বেশি বেড়ে যাচ্ছে। তো এই অবস্থায় বিনিয়োগ তো বাড়াতে হবে এবং একই সঙ্গে আসলে ট্যাক্সের নেটটা বাড়াতে হবে। আকারে বড় বাজেট বাস্তবায়নে কর আদায় করতে গিয়ে যেন সাধারণ মানুষের নাভির শ্বাস না ওঠে, তা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব। কর আদায় করতে গিয়ে যেন মানুষ হয়রানির মধ্যে না পড়ে এবং একই সঙ্গে যেন করের হার না বাড়ানো হয়। কর্পোরেট ট্যাক্স রেটের ক্ষেত্রে একটু রেশনালাইজেশন দরকার। তো এইটা করে আমি মনে করি যে বাজেট আকারে বড় হলেও সেটা বাস্তবায়নযোগ্য, কিন্তু সেটা বাস্তবায়ন করতে গিয়ে যেন মানুষের উপরে, বিশেষ করে সাধারণ মানুষের উপরে, দরিদ্র মানুষের উপরে যেন অতিরিক্ত চাপ তৈরি না হয়। রাজস্ব আয়ের উচ্চ লক্ষ্যমাত্রার পেছনে IMF এর শর্ত পূরণের বাধ্যবাধকতা রয়েছে। মিডিয়াম টার্ম বাজেট ফ্রেমওয়ার্ক। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ তথ্য জানিয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, দেশের সংকটময় পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। আর পরিকল্পনা মন্ত্রী জুনায়েদ সাকি বলেছেন, বিদেশি বিনিয়োগ আনতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। অনুপ পিয়ালের রিপোর্ট। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংকটের মুহূর্তে বাজেট শিরোনামে এই আলোচনা সভা যোগ দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, অর্থনীতিবিদ সহ অনেকে। এক নম্বর বিষয় হলো ইনফ্লেশন, দ্বিতীয় হলো সভায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, অর্থনীতিতে গতি ফেরাতে সরকার ৬০,০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ নিয়ে কাজ করছে। আগামী ৫ বছরের মধ্যে আমরা অর্থনীতির গতিপ্রাপ্তি ঘটবে এবং অর্থনীতি যে আমাদের অভীষ্ট লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছাবে। দেশের স্বাস্থ্য খাত প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দেশে চিকিৎসা ব্যয়ের প্রায় ৭৪% মানুষের নিজস্ব পকেট থেকে বহন করতে হয়, যা উন্নয়নশীল অর্থনীতির জন্য উদ্বেগজনক। মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে, আস্তে আস্তে গড়ে তোলার লক্ষ্যে আমাদের তৃণমূল পর্যায়ে যাতে স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং ৫,০০০-এর মতো ডাক্তার নিয়োগ করা হবে। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, দুর্নীতি, অপচয় রোধ ও বেসরকারি বিনিয়োগের বাধা দূরীকরণে কাজ করছে সরকার। বহুমুখী অর্থনৈতিক ক্ষেত্র, উৎপাদনের ক্ষেত্র তৈরি করা, এমনকি ক্রিয়েটিভ ইকোনমি বলে এখন যে আমরা বলছি যে ক্রিয়েটিভ ইকোনমি, স্পোর্টস ইকোনমি, ব্লু ইকোনমি কিংবা গ্রিন ইকোনমি, এই পুরো জিনিসগুলোকে যে আনার চেষ্টা, এগুলো সির্ফ কথার কথা, ফুলঝুরি না আর কি, এর বিস্তারিত পরিকল্পনা করা হচ্ছে। প্রতিমন্ত্রী আরও জানান, জ্বালানি সংকট, কর ব্যবস্থা, সিঙ্গেল উইন্ডো সেবা, ব্যাংকিং খাতের সংস্কার এবং দক্ষ মানব সম্পদ উন্নয়নের বিষয়গুলো থাকবে আসছে বাজেটে। শিক্ষা, প্রশিক্ষণ,
এবং অন্যান্য সাপোর্ট। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা। সরকার 30 লক্ষ কোটি টাকার ঘাটতি ঘাড়ে নিয়ে যাত্রা শুরু করেছে। তবু দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সরকার, এমনটাই জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন সামনে রেখে প্রধানমন্ত্রীর সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের সভা হয়। সভা শেষে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল লক্ষ্যই হল গণমানুষের কল্যাণ করা। চিফ হুইপ বলেন, সংসদে বাজেট নিয়ে আলোচনা শুরু হবে 16 তারিখ থেকে। 30 জুন বাজেট পাশ হবে বলেও জানান সংসদের চিফ হুইপ। বিদ্যুতের দাম বাড়লেও 41,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। আওয়ামী লীগ সরকারের চুরি ও পাচারের বোঝা বর্তমান সরকারকেই বহন করতে হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে সরকারের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির ঘোষণার প্রেক্ষিত, পরিমাণ ও ধরন তুলে ধরতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এই সংবাদ সম্মেলন। আপনাদের মাধ্যমে তথ্যমন্ত্রী অভিযোগ করেন, অতীতে আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন বাড়ালে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হতো না। 41,000 কোটি টাকার যে ভর্তুকি আমাদেরকে এখনো দিতে হচ্ছে, আমরা যদি আবার অপর দিকে খেলাফি ঋণের দিকে তাকাই, অথবা আমরা যদি আমাদের এখান থেকে মানি লন্ডারিংয়ের পরিমাণের দিকে তাকাই, আমরা যদি এখানে আমাদের ইনফর্মাল ইকোনমির সাইজের দিকে তাকাই, তাহলে কিন্তু এই 41,000 কোটি টাকা কিন্তু কিছুই না। এবং এই অপরাধগুলি করে এই পরিমাণ কালো টাকার মালিক যারা হয়েছেন, দেশে এবং বিদেশে পাঠিয়েছেন, সেই অপরাধের বোঝাই কিন্তু বহন করতে হচ্ছে এই এখনকার ব্যবস্থাপনার যে সংকটের মধ্যে বর্তমান সরকার আছে। প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা বলেন, বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে বিদ্যুৎ খাত আমদানি নির্ভর করে রেখেছিল আওয়ামী লীগ সরকার। কিছু অলিগার্ককে মূলত সুবিধা দেওয়ার জন্য বিদ্যুৎ জ্বালানি খাত সম্পূর্ণরূপে প্রায় আমদানির উপরে নির্ভর করে রাখা হয়েছিল। আমাদের অনশোর, আমাদের ভূমিতে যে গ্যাস অনুসন্ধান প্রায় স্থবির বা বন্ধ হয়ে গিয়েছিল। অফশোর, আপনারা জানেন যে আমরা এখন অফশোর গ্যাস অনুসন্ধানের জন্য খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছি। আমরা রিনিউয়েবল এনার্জির জন্য সোলারকে খুবই প্রায়োরিটাইজ করা হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি নির্ভরতা কমিয়ে আনতে না পারলে নিরাপত্তার ঝুঁকির আশঙ্কাও জানান উপদেষ্টা। আমরা যদি নিজের উপরে মোরলেস ডিপেন্ডেন্ট হয়ে পড়তে না পারি, যদি না পারি সেটা করতে, আমাদের জ্বালানি নিরাপত্তায় ঝুঁকি আছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ছুটি মাত্র শেষ হয়েছিল। দর্শক, নিচ্ছে একটা বিরতির পর পুঁজিবাজারে বিদ্যমান পরিস্থিতি ও বিএসইসির নতুন কমিশনের চ্যালেঞ্জ এবং করণীয় নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকের সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।